বলেছিলাম যে প্রথম দিন আমরা সিলেবাস আলোচনা করে দিয়েছিলাম যে পরীক্ষায় কি কি আছে, কোন কোনগুলো পড়তে হবে। তো এখানে গল্প আছে তোমাদের বেশ কিছু, কিন্তু আমরা গল্প দিয়ে শুরু করব না, কারণ আমি বরাবরই কবিতা দিয়েই শুরু করি পড়ানো। আজকেও কবিতা দিয়ে তোমাদের সেমিস্টার 2 এর পড়ানোটা শুরু হবে। মূলত কত পেজ বললাম, তবে 101 পেজে যে কবিতাটা আমাদের আছে সেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস, এই ডাচেস শব্দটার অর্থ কি? মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। দেখো, রবার্ট ব্রাউনিং কে ছিল এটা প্রথমত জানা দরকার কিছুটা হলেও। রবার্ট ব্রাউনিং হচ্ছে ভিক্টোরিয়ান এজ ইংরেজি সাহিত্যে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ধরনের লেখালেখি করেছেন, এবং আমরা এক একটা সময় দেখতে পাবো। ধরে নাও যে আজ থেকে 20 বা 25 বছর আগে আমাদের সোসাইটির মধ্যে চিন্তাধারা একরকম ছিল, সোসাইটির মানুষ একরকম তাদের জীবন ধারণ মানের বৈশিষ্ট্যগুলো ছিল। ঠিক তেমনই এক একটা সময় ইংল্যান্ডে বা যেখানে ইংলিশ বলা হয় সেই কমিউনিটিগুলো নিয়ে মূলত ইংলিশ লিটারেচারকে বিভিন্ন সময় পিরিয়ডে ভাগ করা হয় যে এই সময়ে এই বৈশিষ্ট্য ছিল। সেই অনুযায়ী আমরা দেখতে গেলে দেখতে পাবো যে এই ভিক্টোরিয়ান বলে একটা এজ ছিল ইংরেজি সাহিত্যে। ওই এজের অত্যন্ত বিখ্যাত একজন কবি ছিলেন হচ্ছে রবার্ট ব্রাউনিং। মূলত রবার্ট ব্রাউনিংকে ড্রামাটিক মোনোলগ, এই ড্রামাটিক মোনোলগের জন্য তাকে মূলত সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে তার ড্রামাটিক মোনোলগের জন্য। ড্রামাটিক মোনোলগ মানে হচ্ছে, আচ্ছা পরে আসছে ড্রামাটিক মোনোলগের ক্ষেত্রে। এখানে তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে। তো তার প্রথম যে লেখা কাব্যগ্রন্থ পলিন, এই পলিন কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে তার প্রথম ইংরেজি সাহিত্যে তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে পলিন, এবং এই পলিন কাব্যগ্রন্থটার মধ্যে দিয়েই ইংরেজি সাহিত্যে তার যতটা নাম খ্যাতি সেটা ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন তিনি লেখালেখি করেছিলেন, বিভিন্ন কবিতা বা কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল তোমার এই যেমন একটা আছে মাই লাস্ট ডাচেস, এটা একটা অন্যতম। দ্য প্রোফায়ার্স লাভার্স, লাস্ট রাইড টুগেদার, এরকম করে বহু। তোমাদের এর আগের যে 11 ছিল সেই 11 এর সিলেবাসে ছিল মিটিং অ্যাট নাইট, এবার চেঞ্জ করে তোমাদের দেওয়া হয়েছে মাই লাস্ট ডাচেস। এই আমাদের রবার্ট ব্রাউনিং বিয়ে করেছিলেন এলিজাবেথ ব্যারেটকে। এলিজাবেথ ব্যারেটের সঙ্গে দেখবা আমরা কবি পড়ছি মানে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে মানুষ প্রেমে পড়েই কবিতা লিখে, এরকম একটা ধারণা আছে যে প্রেমে পড়ে তারপরে কবিতা লিখে। তো এলিজাবেথ ব্যারেটের সঙ্গে রবার্ট ব্রাউনিং এর একটা প্রেমের সম্পর্ক ছিল। এলিজাবেথ ব্যারেটের বাবা এই প্রেমের সম্পর্কটাকে মেনে নেয়নি। আর আমরা জানি বাবা মা প্রেমে মেনে না নিলে কি করতে হয়, পালিয়ে যেতে হয়। তো এই রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেটকে নিয়ে পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে বিয়ে করবে। তারপরে 1889 সালে মারা যায় রবার্ট ব্রাউনিং। যখন এরা এই এলিজাবেথ ব্যারেট বিয়ে করেছিল, এলিজাবেথ ব্যারেটকে বিয়ে করেছিল রবার্ট ব্রাউনিং, তারপর থেকে এলিজাবেথ ব্যারেটের নাম হয়ে গিয়েছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। আমরা জানি যে হিন্দু কমিউনিটির মধ্যে মূলত এই টাইটেলটা হয়ে যায়, স্বামীর টাইটেল তার স্ত্রীর উপরে চলে যায়। এইরকম বিষয় এখানেও হয়েছিল, এলিজাবেথ ব্যারেটকে বিয়ে করেছিল। তার ওই ঘটনা তোমাদের জানার কোনো প্রয়োজন নাই, যে কিভাবে কি হয়েছিল, কেন কি, এরকম নানা রকম বিষয় আছে। তো সেটার উপর রিলেট করে আমরা কিছুটা হলেও তার ব্যক্তিগত জীবনের পরিচয় আমরা পাই, যে এই কবিতাটার ইন্সপিরেশনটা কোথা থেকে আসছে, বা তার ব্যক্তিগত জীবনের সঙ্গে আসলে এই কবিতাটার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় কিনা। যেমন মিটিং অ্যাট নাইটের ক্ষেত্রে আমরা ওর জীবনের কাহিনী পড়লে ওর জীবন যে বৃত্তান্ত, জীবনের যে কাহিনী, সেই কাহিনীর সঙ্গে আমরা আগের সিলেবাসের মিটিং অ্যাট নাইট কবিতাটাকে আমরা রিলেট করতে পারতাম। হয়তো সেটা নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কবিতার মধ্যে দিয়ে অন্য কোনো ভাবে উপস্থাপন করতে চাইছেন। আমাদেরকে
আমাদের এই মাই লাস্ট ডাচেস কবিতাটা পড়তে গেলে প্রথমত বেশ কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। এই মাই লাস্ট ডাচেস এই কবিতাটার অরিজিনাল যে টাইটেল ছিল, অরিজিনাল টাইটেল প্রথমত ইটালি এই নামে এই কবিতাটা প্রথমত লেখা, মানে এই কবিতাটা অরিজিনাল টাইটেল ছিল। মূলত তোমার 1842 সালে এই কবিতাটা বেলস অ্যান্ড প্রমিগ্রানেটস, বেলস অ্যান্ড প্রমিগ্রানেটস, প্রমিগ্রানেট মানে কি? বলো, বেদানা, জানো না? বেদানা। এই বেলস অ্যান্ড প্রমিগ্রানেটস ভলিউম নম্বর 3, মানে এখানে কি হয়েছিল, ড্রামাটিক লিরিক্স নামে মাই লাস্ট ডাচেস কবিতাটা প্রকাশিত হয়েছিল। দেখো মাই লাস্ট ডাচেস কিন্তু নাম ছিল না কবিতাটা, ধীরে ধীরে এর নামকরণটা চেঞ্জ হতে 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 আমরা আলটিমেটলি কবিতাটার নাম মাই লাস্ট ডাচেস দিয়ে কি করতে পেরেছি, এই কবিতাটাকে আমরা ভালোভাবে রিলেট করতে পেরেছি যদি কবিতাটার নামকরণ মাই লাস্ট ডাচেস করা যায়। তো প্রথমত এই কবিতাটার নাম ছিল ড্রামাটিক লিরিক্স, তারপরে ধীরে ধীরে এই কবিতাটার বিভিন্ন রকম নামকরণ হয়েছে। 1842 সালে এটা প্রকাশিত হয়েছিল, অরিজিনাল টাইটেল ছিল ইতালি। পরবর্তীকালে এর নাম তোমার 1942 সালে গিয়ে পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। আমি আরো বলে দিচ্ছি, মাই লাস্ট ডাচেস এই কবিতাটা এক ধরনের ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগকে আমি আসছি একটু পরে। এই কবিতাটার যে অরিজিনাল টাইটেল সেটা হচ্ছে ইটালি, পরবর্তীকালে এর সঙ্গে মানে আর একটা পেয়ার যোগ করা হয়েছে, মানে ইটালিয়ান ফ্রান্স এই নামেও কবিতাটা প্রকাশিত হয় 1942 সালের দিকে, এই টাইম পিরিয়ডের দিকে গিয়ে। মূলত এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল ড্রামাটিক লিরিক্স নামে, বেলস অ্যান্ড প্রমিগ্রানেটস ভলিউম নম্বর 3 এইটাতে প্রকাশিত হয়েছিল। 1849 সালে মাই লাস্ট ডাচেস এই নামে কবিতাটা প্রকাশিত হয়েছিল এবং 1863 সালে ড্রামাটিক রোমান্স তার লেখার একটা কাব্যগ্রন্থ, সেইখানে এই কবিতাটাকে ইনক্লুড করা হয়েছিল। আমরা যদি এই কবিতাটাকে দেখতে চাই তাহলে দেখবো কবিতাটার সঙ্গে কবিতাটার শুরুতেই লেখা আছে ফারেরা বলে একটা কথা লেখা আছে, পেজ নম্বর 102। ফারেরা বলতে ইতালির একটা শহর ফারেরা। এই ফারেরার ডিউক ছিল, এই ফারেরার ডিউক ছিল হচ্ছে আলফনসো, মানে আলফনসো আমরা বললাম দ্য সেকেন্ড, এর আরো মানে আলফনসো ডি এস্টেট এরকম কিছু নাম আছে, আমাদের দরকার নেই। আমরা শুধু জানবো যে এই কবিতাটা হচ্ছে ডিউক আলফনসো দ্য সেকেন্ড কে নিয়ে। কে ছিল? ডিউক আলফনসো দ্য সেকেন্ড ছিল ইতালির একজন ডিউক। তিনি মূলত লুক্রেজিয়া ডি মেডিসি, ডিউক আলফনসো দ্য সেকেন্ড প্রথমত, ডিউক আলফনসো দ্য সেকেন্ড যদি আমরা বলি 1533 থেকে 1598 এই সালটা তিনি জন্মগ্রহণ করেছিলেন 1533 সালে। তিনি ইতালির ফারেরা প্রদেশের রাজা ছিলেন। এবার লুক্রেজিয়াকে তিনি প্রথম বিয়ে করেছিলেন যখন তার বয়স 24 বছর হয়েছিল, অর্থাৎ 1558 সালে লুক্রেজিয়াকে বিয়ে করেছিল। যখন লুক্রেজিয়াকে বিয়ে করেছিল তখন লুক্রেজিয়ার বয়স ছিল 14 বছর, চাইল্ডিশ ওমেন। এই লুক্রেজিয়াকে প্রথম বিয়ে করেছিল এবং লুক্রেজিয়াকে বিয়ে করার ঠিক 3 বছর পরে, মানে বিয়ে করেছে 58-তে, মারা যাচ্ছে কততে? 1561-তে। 1561 সালে এই লুক্রেজিয়া ডি মেডিসি মারা যাচ্ছে। It is speculated that Duke Alfonso II murdered his first wife Lucrezia di Medici. লুক্রেজিয়াকে ধরে নেওয়া হয়, সন্দেহ করা হয় যে এই অল্প বয়সে কোনো রোগ বালাইয়ের কোনো লক্ষণ দেখা গিয়েছিল না, কিন্তু মারা কিভাবে গিয়েছিল।
তো ওকে হত্যা করা হয়েছিল, ধরে নেওয়া হয় যে ডিউকই নিজে তাকে কোন রকম ভাবে হত্যা করেছিল। আর এই কবিতাটার মধ্যেও একটা হিন্ট পাবো যে আমি তার কথা বন্ধ করে দিয়েছিলাম, এরকম একটা কথা আমি এই কবিতাটার মধ্যে পাবো আমরা। তখন এখান থেকে বোঝা যাবে যে হয়তো ডিউক নিজেই তাকে কোন রকম ভাবে হত্যা করেছে। এই লুক্রেজিয়া ডি মেডিসি সম্পর্কে ধরো আছে যে ওর বাবার নাম কি বা এগুলো কি। তো এখানে ইনফরমেশনে আমরা লিখে দিই, আমি তোমাদেরকে লিখে দিব যে ফ্লোরেন্সের যে ডিউক, ঠিক আছে, ফ্লোরেন্সের ডিউক এই লুক্রেজিয়া মেডিসি কে ছিল? ফ্লোরেন্স মানে ডিউক অফ ফ্লোরেন্স, ফ্লোরেন্সের ডিউক কসিমো ডি মেডিসি, কসিমো ডি মেডিসিকে, মেডিসির কন্যা ছিল, মেয়ে ছিল কে? লুক্রেজিয়া ডি মেডিসি। এগুলো পরীক্ষার 2 মার্কের কোশ্চেনে বা বড় প্রশ্ন উত্তর লেখার সময় এগুলো দরকার হবে, কারণ হঠাৎ করে তুমি কোথা থেকে কার গল্প কি লিখছো কবিতার মধ্যে উল্লেখ করা নেই, শুধু ফারেরা কথাটা লেখা আছে। বিভিন্ন ক্রিটিক বিভিন্ন রকম ভাবে আলোচনা করার পরে এই জায়গাটাতে এসেছে যে কে ছিল লুক্রেজিয়া ডি মেডিসি। লুক্রেজিয়া, এই পরীক্ষা হয়তো কোনোদিন বলবে না যে হু ওয়াজ দ্য ফাদার অফ লুক্রেজিয়া ডি মেডিসি, এটা বলবে না। আসলে ডিউক আলফান্সো হু ইজ বিং রেফার্ড টু অ্যাজ মাই লাস্ট ডাচেস, এই মাই লাস্ট ডাচেস বলতে কাকে বোঝানো হয়েছে? তখন আমরা বলবো যে কথা কম, কি বলবো যে ডিউক আলফান্সো দ্য সেকেন্ড, the first wife of Duke Alfonso II, Lucrezia Medici, is being referred to by my last duchess. অর্থাৎ my last duchess বলতে আমার শেষ প্রিয়তমা বা আমার শেষ পত্নী, এই কথাটা বলা হয়েছে। মানে শেষ পত্নী বলতে তারপরে ও আবারও বিয়ে করার জন্য রেডি হচ্ছে। 1564 সালে দেখো বিয়ে করেছে কদিন, মারা গিয়েছে কদিন, 3 বছর। তাহলে মেয়েরা ভাবো, ছেলেরা কিন্তু বেশি দিন বসে থাকবে না, মরে গেলেই 2-3 বছরের মধ্যে আবার নতুন একটা জোগাড় করে নেবে, কোনো সমস্যা নাই। তো এও কি করেছে, এর মনে হয়েছে যে এর আবার বিয়ে করা প্রয়োজন। এবার বিয়ে করতে গেলে কি দরকার? ঘটক। তো এবারটা এই আমাদের গল্পের যে মুখ্য চরিত্র ডিউক আলফান্সো দ্য সেকেন্ড একটা ঘটক, এই ঘটককে আমরা বলতে পারি এনভয় বা এমিসারি, এইরকম আমরা নামে তাকে দেখতে পারি। কবিতার কোথাও উল্লেখ করা নেই যে ঘটকের নাম কি ছিল, কিন্তু তাও আমরা জানবো এই ঘটকের নাম কি ছিল। 1564 সালে ডিউক আবারও বিয়ে করার কথা ভাবছে, পরিকল্পনা করছে, এবং কাকে বিয়ে করবে সেই মেয়েটাকে ঠিক করে রেখেছে যে আমি নাম বলছি পরে। তাহলে এই ঘটক লাগিয়েছে, ঘটকের ইংরেজি আমরা মনে রাখবো এই কবিতার ক্ষেত্রে কথা উল্লেখ করা থাকবে, কিন্তু আমরা যখন বড় প্রশ্ন লিখবো তখন এগুলো দরকার আছে যে আবার দ্বিতীয় বিয়ে করার সময় এই প্রসঙ্গগুলো আসবে উত্তর লেখার সময়। এবং এটা গল্পের মতো বলে কবিতাটাকে আমি বলেছি তোমাদেরকে যে তোমরা পরীক্ষায় যখন উত্তর লিখবা তখন এই কবিতাটাকে বেশ করে উত্তর লিখলে কি হবে, তোমার গল্প মাথায় থাকবে কোথা থেকে কি হলো এবং কেন দ্বিতীয় বিয়ে করতে চাইছে, কেন ও আগের ওয়াইফ হত্যা করছে, এগুলো সব আছে। তাহলে এর নাম কি বললাম? নিকোলাস ম্যাড্রাজ। তাহলে এই ঘটকের নাম কি? ঘটকের নাম হচ্ছে নিকোলাস ম্যাড্রাজ। এই নিকোলাস ম্যাড্রাজ কে ছিল? নিকোলাস ম্যাড্রাজ ছিল ইন্সব্রুকের দেখো অস্ট্রিয়ার একটা রাজ্য, সেই অস্ট্রিয়া রাজ্যের তোমার নামটা কি ভুলে গেলাম, তো ওই অস্ট্রিয়ার একটা তোমার শহর, সেটা হচ্ছে ইন্সব্রুক। এই ইন্সব্রুকের বাসিন্দা ছিল হচ্ছে তোমার নিকোলাস ম্যাড্রাজ। একে মানে ডাকা হয়েছে, মানে মেয়ে ও বিয়ে করবে, তাহলে তার বার্তাটা মেয়ের বাবার কাছে পৌঁছাতে হবে, সেজন্য এই কে ছিল? এ ছিল হচ্ছে তোমার ওই ফার্দিনান্দ, ডিউক ফার্দিনান্দ ওয়ান এর ডটার মেয়ে বারবারা। ডিউক
ফার্দিনান্দের মেয়ে বারবারাকে বিয়ে করার জন্য ও একটা এনভয় করেছিল, এবং এইটা কে ছিল? এটা ছিল তোমার হচ্ছে কাউন্ট অফ টাইরল। কাউন্ট অফ টাইরল মানে টাইরলের কাউন্ট এর কি ছিল? নিস অফ কাউন্ট অফ টাইরল। টাইরলের যে কাউন্ট তার নিস ছিল হচ্ছে এটা, বা ফার্দিনান্দ পন এর হচ্ছে তোমার মেয়ে বারবারাকে বিয়ে করতে চেয়েছিল। মানে হলি রোমানের মানে বিভিন্ন জায়গার বিভিন্ন ডিউক গুলো ছিল, অত ইনফরমেশন তোমার মাথার মধ্যে থাকবে না। তাহলে আমরা জানলাম যে 1561 সালে ডিউক আলফানসো দ্য সেকেন্ডের প্রথম ওয়াইফ মারা যাওয়ার পরে, মারা যাওয়ার ঠিক 3 বছর পরে সে আর একটা বিয়ে করতে চাইছে 1564 সালে। তার জন্য সে একটা এনভয় বা একটা ঘটক সে বাড়িতে ডেকেছে, এবং ডেকে নিকোলা, তার নাম কি ছিল? তার নাম ছিল নিকোলাস ম্যাড্রাজ, এবং নিকোলাস ম্যাড্রাজ ছিল ইন্সব্রুক অর্থাৎ অস্ট্রিয়ার একটা রাজ্য, সেই রাজ্যের রাজধানী ছিল হচ্ছে তোমার ইন্সব্রুক, অর্থাৎ আমরা একটা শহর ধরে নিব যে অস্ট্রিয়ার একটা শহর, সেখানকার বাসিন্দা ছিল হচ্ছে নিকোলাস ম্যাড্রাজ। এই নিকোলাস ম্যাড্রাজকে দিয়ে বার্তা পাঠানো হয়েছিল কার কাছে? ফার্দিনান্দ অনের কাছে পাঠানো হয়েছিল, রাজা ফার্দিনান্দ অনের কাছে। অনের কাছে পাঠানো হয়েছিল যে তার মেয়ে বারবারাকে সে বিয়ে করতে চায়। এইটা থেকেই গল্পটার মানে সূত্রপাত। এবার আমরা দেখতে পাবো যে গল্পটার মধ্যে প্রবেশ করার আগে আমরা দেখবো ড্রামাটিক মনোলগ কাকে বলে। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মানে আমরা জানি নাটকের ব্যাপারটা আসছে, আর মনোলগ মানে হচ্ছে মানে স্বাদোক্তিমূলক কোনো কথা, অর্থাৎ যখন কোনো একটা কিছুর মধ্যে, কবিতার মধ্যে হোক বা যে কোনো কিছুর মধ্যে হোক, আমি ইনফরমেশন প্রত্যেকটা লিখে দেবো, শেষে লিখতে হবে না। এই যে ড্রামাটিক মনোলগ মানে কি বললাম? ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে যখন আমি একা একা কথা বলছি, যে আমি এখন কথা বলছি তোমরা শুনছো, এটা এক ধরনের ড্রামাটিক মনোলগ। তখন আমরা এখানে দেখতে পাবো যে ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে একজন স্পিকার থাকবে যিনি কথা বলবেন। এই কবিতার মধ্যে স্পিকার হচ্ছে ডিউক আলফনসো দা সেকেন্ড। পরীক্ষায় বলতে বলে কিন্তু যে হু ইজ দ্য স্পিকার অফ দিস পোয়েম, এই কবিতার স্পিকার কে? তখন হচ্ছে ডিউক আলফনসো দা সেকেন্ড। এই যে ডিউক আলফনসো দা সেকেন্ড এ কার সঙ্গে কথা বলছে? না, তো এই ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে একটা সাইলেন্ট লিসেনার থাকে। সাইলেন্ট লিসেনার, সাইলেন্ট লিসেনার মানে একবারের জন্য ওর মুখ খুলবেন। কার মুখ? যে শুনছে সে তার মুখ খুলবে, একদম সাইলেন্ট থাকবে। আমি কথা বলার সময় তোমরা কিন্তু মাঝে মাঝে কথা বলছো, তাহলে সেটা ড্রামাটিক মনোলগ থাকছে না। তার মানে ড্রামাটিক মনোলগ হওয়ার কন্ডিশন হচ্ছে যে ইন দা মানে আমি বলতে পারি যে জনরা অফ এনি কাইন্ড অফ ইংলিশ রাইটিং, মানে যে কোনো ধরনের ইংলিশ যে রচনা আছে, যেমন তুমি ধরে বললাম যে কোনো ধরনের কবিতা, সে কবিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে there is only one speaker who is speaking to someone else but the listener is totally silent। আমরা দেখতে পাবো যে ওই লিসেনার কোন রকম ভাবে কোনো কথা বলবেন, এবং এই স্পিকার কথা বলার মধ্যে দিয়ে তার নিজের ক্যারেক্টারিস্টিক গুলোকে, তার নিজের বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরবে, তার আবেগ তুলে ধরবে। শুধু তাই নয়, নিজের বৈশিষ্ট্য বা আবেগ তুলে ধরা নয়, তার নিজের মানে নিজস্ব বিষয়গুলো নিয়ে তুলে ধরবে। তার ভালো লাগা মন্দ লাগা, তার নিজের যে এই যে কে বলে ওই আধিপত্য বা তার ক্ষমতা, ডমিনেন্স, বিভিন্ন বিষয়গুলোকে তার কথোপকথনের মধ্যে দিয়ে তুলে ধরবে। তার মানে এই জিনিসটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। পরীক্ষায় এই কবিতা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ডিসকাস মাই লর্ড ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার আমরা এই যে ড্রামাটিক মনোলগ দেখছি, তার মানে ড্রামাটিক মনোলগ এটা লেখা হবে তোমার ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক। কেন ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক মানে কি? মানে এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যিনি কথা বলছেন তিনি ফার্স্ট পারসন, মানে এখানে কথা বলছে ডিউক আলফনসো দ্য সেকেন্ড, কথা বলবে তখন আই, মাই, আওয়ার, মা, এরকম করে তিনি কথা। পুরো কবিতাটা পড়াবো না, কারণ টোটাল কবিতার মধ্যে 56টা লাইন আছে, তাই 56টা লাইন একদিনে পড়ানো সম্ভব নয়। তাই আমরা এই কবিতার একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত পড়বো, যতটুকু অংশ পর্যন্ত পড়লে কবিতাটার অর্ধেক অর্থ আমাদের কাছে ক্লিয়ার হয়, তারপরে বাকি অংশটা পড়বো। আমি আসছি এখানে, দেখো তাহলে ফারেরা কি ছিল? বলছে ফারেরা বলতে বোঝানো হয়েছে
ডিউক অফ ফরেরার কথা। এখানে এখানে ফরেরা কথাটা লেখা আছে, মানে ডিউক অফ ফরেরা। কে ডিউক অফ ফরেরা? ডিউক আলফানসো দা সেকেন্ড। এর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে সোশ্যাল স্ট্যাটাস এবং ওয়েলথ। ওই যে সোসাইটির কথা তিনি বলতে চাইছেন ইতালির, সেখানকার সোশ্যাল স্ট্যাটাস কেমন ছিল বা সোশ্যাল ওয়েলথ কেমন ছিল, সেই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে। কবিতাটা শুরু হচ্ছে এইভাবে, দ্যাটস, এবার বাড়িতে এসেছে, আমি বলতে বলে যাচ্ছি, এনভয় অর্থাৎ ঘটক ডিউকের বাড়িতে এসেছে। তখন ডিউকের বাড়িতে যখন আসে তখন তাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছিল, আসুন উপরে চলুন। উপরে নিয়ে যেতে যেতে ডিউক তার আগের বইয়ের একটা ছবি এঁকে রেখেছিল কোন একজন পেন্টারকে দিয়ে। সেই ছবিটাকে দেখিয়ে তার সঙ্গে কথোপকথন শুরু করবে। সেটাই হচ্ছে এই কবিতাটার মূল বিষয়বস্তু। মানে একজন এনভয় আসছে, সিঁড়ি দিয়ে উপরে উঠছে, উঠতে উঠতে যেখানে সিঁড়ির উপরে উঠে কোন একটা জায়গায় ছবিটা রাখা আছে, ছবিটাকে দেখিয়ে বলবে যে তার মেয়ে, আমি যে মেয়েটাকে বিয়ে করতে চাইছি বারবারাকে, তার মধ্যে আমার এই পূর্বের বউয়ের গুণগুলো যাতে না থাকে। কেন বলা দরকার? আমি একজন বিয়ে করবো, আমার পূর্বের বউ ছিল, মারা গিয়েছে, ব্যাস এতটুকুই তো যথেষ্ট। আমি ওর ছবিটাকে দেখিয়ে ঘটককে কি বোঝাতে চাইছি? এটাই বোঝাতে চাইছি যে আমার আগের বউয়ের মতো এই বউয়ের গুণগুলো যাতে না হয়। মানে এই জিনিসগুলো আমি অপছন্দ করি, এই কাজগুলো করা যাবে না। চলো এখানে দেখলে বুঝতে পারবা। বলছে দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। বলছে এই যে দেখছো, এটা হচ্ছে আমার শেষ বউ। এই দেওয়ালে আঁকা ছবি, মানে দেওয়ালে যে ছবিটা আঁকা দেখছো, এটা হচ্ছে আমার শেষ প্রিয়তমার ছবি। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। দেখেই মনে হচ্ছে, দেখো দেখো, দেখে মনে হচ্ছে না কেমন জীবন্ত লাগছে? আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার। বলছে আমি এই ছবিটাকে একটা আশ্চর্য বলি। নাও, এখন এটাকে আমি একটা আশ্চর্য বলি। কেন? বলছে ফ্রা প্যান্ডলস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। ফ্রা প্যান্ডলসকে বলছে কাল্পনিক একটা চরিত্র হচ্ছে ফ্রা প্যান্ডলস। ধরে নেওয়া হচ্ছে যে তিনি ইতালির একজন ফেমাস, একজন বিখ্যাত চিত্রশিল্পী, মানে ছবি আঁকে। মানে তার ছবি এটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে তার মধ্যে আর্টিস্টিক আর্ট এবং কালচারের প্রতি তার ভালোবাসা আছে, এবং সে সঠিক আর্টিস্টকে নির্বাচন করতে পেরেছে তার ওয়াইফের পেন্টিংটা করার জন্য। সেই সঙ্গে বড় বিষয় হচ্ছে যে তার যে ক্ষমতা আছে, ইতালির উচ্চ মানের আর্টিস্টকে দিয়ে ছবি আঁকানোর যে তার ওয়েলথ আছে, তার যে ক্ষমতা আছে, সেই দাম্ভিকতাটাকেও তিনি এই জায়গাটার মধ্যে দিয়ে প্রকাশ করতে চাইছেন। ফ্রা প্যান্ডল সম্পর্কে দেখো বলে দিয়েছে তোমাদের টেক্সটে, an artist mentioned by the Duke to imply the importance and value of Duchess portrait। মানে যে ছবিটা আঁকা হয়েছে সেই ছবিটার মূল্য কতটা, যে একজন ভালো মাপের আর্টিস্টকে দিয়ে ছবিটা আঁকিয়ে নেওয়া হয়েছে। তুমি ফ্রা প্যান্ডলকে কোনো অস্তিত্ব না, বাস্তব কোনো ক্যারেক্টার নাই, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে ইটালির সব থেকে বড় মাপের যে আর্টিস্ট গুলো ছিল তার মধ্যে একজন হচ্ছে ফ্রা প্যান্ডল। কিন্তু মানে হি অর সি, আমরা হি ধরে নিব, হি ইজ অ্যান ইমাজিন ক্যারেক্টার। এখানে মানে কাল্পনিক, এর মধ্যে কোনো ব্যাপার না। দেখো এখানে কোথাও লেখা থাকবে না যে আসলে তার কি পরিচয়। The Duke highlights Pandolf's name to suggest the painting's high quality and his wealth in commissioning renowned artist। এই রিনাউন্ড আর্টিস্ট বললাম, খুব পরিচিত আর্টিস্ট, এবং তোমার সাজেস্ট দ্য পেন্টিংস হাই কোয়ালিটি। এই যে ছবিটা, সে ছবিটার যে কোয়ালিটিটা হাই কোয়ালিটির ছবি, সেটাকে এখানে বোঝাতে চাইছে। নেক্সট কি বলছে, যে সারাদিন ধরে ব্যস্ততার সাথে একটা দিন অতিবাহিত করেছে, কিসের জন্য? এই ছবিটাকে আঁকার জন্য। অ্যান্ড দেয়ার সে স্ট্যান্ডস। এই সে ফ্রা প্যান্ডলস একদিনের ব্যস্তময় মানে দিন অতিবাহিত করার পর আজকে এই ছবিটা এখানে মানে দাঁড়িয়ে আছে। Will it please you sit and look at her? এবার বলছে কাকে? এবার এই সাইলেন্ট লিসেনার অর্থাৎ নিকোলাস নার্জাজকে বলছে, এই তুমি কি একটু বসবে? তুমি একটু বসো, বসে তুমি ছবিটার দিকে তাকাও। I said, আমি বলি,
ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, বলছে আমি ফ্রা প্যান্ডলফের নামটা ইচ্ছা করেই করেছি। ফর নেভার রিড স্ট্রেঞ্জার লাইক ইউ দ্যাট পিকচার কাউন্টেনেন্স দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। বলছে ফর নেভার রেড মানে কখনোই, মানে নেভার রেড কখনোই, রেড মানে পড়া, মানে নেভার রেড মানে কখনোই এরকমটা মানে পড়িনি বা বলিনি। স্ট্রেঞ্জার্স লাইক ইউ বলছে তোমার মতো একজন অপরিচিত ব্যক্তি, দ্যাট পিকচার্ড কাউন্টিনেন্স মানে হচ্ছে এই যে পিকচার, এই যে অঙ্কিত যে অবয়ব, দ্য ডেপথ যে গভীরতা আছে এই ছবিটার মধ্যে, অ্যান্ড প্যাশন যে আবেগ রয়েছে, অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স তার যে এই যে আর্নেস্ট মানে হচ্ছে আবেগময় বলতে পারি, বা আগ্রহপূর্ণ যে তার চাহনি বা তার দৃষ্টির মধ্যে যে গভীরতা, যে আবেগ রয়েছে তার ওই মুখের আকৃতির মধ্যে, তোমার মতো একজন স্ট্রেঞ্জার, বাট টু মাই সেলফ দে টার্ন, তোমার মতো মানে যারা স্ট্রেঞ্জার্স যারা ছিল তারা আগে করতো, আসতো ওই ছবিটা যখন দেখতো, ওই ছবিটার মধ্যে এতটাই আবেগ ছিল এবং এতটাই তোমার প্যাশন ছিল, গভীরতা ছিল, যে কেউ এসে ছবিটা দেখার পরে কি করতো, টু মাই সেলফ দে টার্ন, আমার দিকে তারা ঘুরে যেত। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, বলছে এই যে কার্টেনটা, এই যে পর্দা দিয়ে ঘেরা, এটা পর্দাটা আমি কখনো সরাইনি, কারোর জন্যই সরাইনি, শুধু তোমার জন্য সরিয়েছি। আচ্ছা ও ছবি এঁকেছে, ঠিক আছে, তাহলে ওই পর্দা দিয়ে ঢেকে রাখতে হলো কেন? দেখো ও কতটা পজিটিভ ছিল এবং তার মধ্যে জেলাসি কতটা ছিল। ও মনে করেছিল যে ওর ওয়াইফ মানে ওর একার সম্পত্তি, কারো অধিকার নাই ওটাকে দেখার, যদি তার জন্য ছবি এঁকে ছবিটাকেও একটা পর্দা দিয়ে ঢেকে রেখেছে। এবং একে বলছে এই তোমার এনভয়কে বলছে যে দেখো এই আজকে যে পর্দাটা সরিয়ে যে তোমাকে ছবিটা দেখালাম, আমি এর আগে কখনো কাউকে পর্দা সরিয়ে ছবিটা দেখাইনি। তার মানে তার ওয়াইফের প্রতি তার ডমিনেন্স, সে যে তার ওয়াইফকে ডমিনেট করে রাখতো এবং সে মনে করতো যে তার ওয়াইফের প্রতি একমাত্র তারই অধিকার আছে, তাকে অন্য কেউ দেখবে না, সেইভাবে তাকে দেখার অনুমতি দেওয়া হবে না। And seemed as they would ask me, এবং মনে হতো যেন they would ask me, তারা আমাকে জিজ্ঞাসা করবে, if they trust, যদি তারা সাহস অর্জন করতে পারে, যদি তারা সাহস অর্জন করতে পারে তাহলে তারা হয়তো আমাকে জিজ্ঞাসা করতো যে এই যে এত সুন্দর অবয়ব, এত সুন্দর গভীর চাহনি, এত আবেগময় দৃষ্টি কিভাবে এলো আপনার এই ওয়াইফের ছবির মধ্যে, হয়তো তারা সাহস পেলে জিজ্ঞাসা করতো। শুধু আপনি নয়, মানে ও হয়তো কিছু জিজ্ঞাসা করতে যেত, মুখখানকে তখনই বন্ধ করে দিয়েছে যে থামো দাদা, আমি বলি যাবো না, শুনো। বলছে যে দেখো হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, কি প্রশ্ন করতো যে এই যে হাউ সাচ এ গ্ল্যান্স, এই যে এত মানে এত যে এই যে গ্ল্যান্স, এই যে চাহনি, এটা কিভাবে এসেছে। সো নট দ্য ফার্স্ট, বলছে সো শো নট দ্য ফার্স্ট, শো আই নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন, তুমি প্রথম নয় যে ছবিটা দেখার পরে আমার দিকে ঘুরে গিয়েছো। and asked দাস, এবং এভাবে জিজ্ঞাসা করেছে, মানে এই কথাটা ও জিজ্ঞাসা করেছে, এত সুন্দর চাহনি, এত সুন্দর করেও কারো মুখের দৃষ্টি ফুটিয়ে তোলা যায় ছবির মধ্যে, এই যে জিনিসটা বলতে চাইছে, আপনার ওয়াইফ এত সুন্দর ছিল দেখতে। এই প্রশ্নটা হয়তো শুধু তুমি নও, যে স্ট্রেঞ্জার যে হোক না কেন, যে দেখতে আসতো না কেন, তার মধ্যে এটা হয়তো ছিল, তারা হয়তো সাহস করতে পারেনি, কিন্তু এটাই বলতে চাইছে। বলছে স্যার ইট ওয়াজ নট আ হাজবেন্ডস প্রেজেন্স অনলি, শুধুমাত্র তার হাজবেন্ড, তার স্বামীর উপস্থিতিতেই নয়, কেবলমাত্র তার স্বামীর উপস্থিতির কারণেই নয়, কল দ্যাট ইজ স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, এই যে ডাচেসের, এই যে আমার শেষ প্রিয়তমার গালে যে স্পট অফ জয়, যে লজ্জার লাল রং দেখা যাচ্ছে, শুধু এটা আমার উপস্থিতিতেই হতো না, আর অন্যান্য পুরুষের উপস্থিতিতেও এমনটাই হতো। এবার স্পট অফ জয় মানে কি, কেউ হয়তো তাকে এসে কমপ্লিমেন্ট করতো, কমপ্লিমেন্ট কে, তার ছবিটা কথা বলো না, এখানে ছবিটা কে আঁকছে, ফ্রা প্যান্ডলফ। ফ্রা প্যান্ডলফ আঁকলে দেখবা ও ছবি আঁকার সময় নানা রকম কমপ্লিমেন্ট করেছে যাতে ওর চেহারা ফুটে ওঠে। ওই কমপ্লিমেন্ট কি করেছে, ওর মধ্যে একটা হাসি বা একটা লজ্জার ভাব এসেছে, যে ভাবটা তার গালে স্পট অফ জয় আকারে দেখা দিয়েছে।
মেয়েরা দেখবা এই সাদা সময় গালের এই জায়গাটা কি করে, লাল 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 ব্যবহার করে, হ্যাঁ ব্লাশ যেটাকে বলে। ওই জিনিসটা এখানে ওই স্পট অফ ব্লাশ, মানে ওই জায়গাটাতে একটা লাল লাল আভা তৈরি হয়েছে। কি প্রকাশ করতে চাইছে? লজ্জা। কি বলছে ডিউক? যে এবিটির শুধু আমি থাকলে এই লজ্জায় তার গাল লাল হয়ে যেত না, অন্য পুরুষের প্রশংসা শুনলে, অন্য পুরুষ এসে যদি তাকে প্রশংসা করতো তাও তার লজ্জায় গাল লাল হয়ে যেত। আমি করলেও যেমন হতো, অন্য কেউ করলেও তেমনই হতো। Perhaps Flap and Doll's chance to say, সম্ভবত এই ফ্লাপ অ্যান্ড ডল বলার সুযোগ পেয়েছিল। কি সুযোগ পেয়েছিল? her mental lapse over my lady's wrist too much। বলছে her mental lapse মানে সে যে পোশাক পরেছিল, আলখাল্লা টাইপের একটা পোশাক পরেছিল, যে পোশাকটা তার হাতটা বা অনেকটা দূর পর্যন্ত কি করে রেখেছিল, ঢেকে রেখেছিল। মানে বলতে চাইছে দেখুন আমি তো আপনার ওয়াইফের ছবিটা আঁকলাম, আপনার ওয়াইফ যে ধরনের পোশাক পরেছিল, আলখাল্লা পোশাক পরেছিল, তাই হয়তো আরো ভালো ছবিটা ফুটিয়ে তোলা যেত, কিন্তু আমি যেহেতু অধিকাংশ অংশটা ঢেকে রাখা ছিল, তাই আমি আপনার ওয়াইফের আরো বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারিনি। এমনটা বলতে চাইছে হয়তো সে এই জন্য সুযোগটা পেয়েছিল, বলা কারণ আলখাল্লা টাইপের পোশাক পরেছিল, অনেক অংশটা ঢাকা ছিল। Or paint must never hope to reproduce the paint half glass that dies along her throat। মানে তার ওই যে ছবিটা গেছে সেটা আঁকতে গিয়ে কি হয়েছে, তার ওই বলছে যে হাফ ফ্লাশ মানে অর্ধেক যে লাল রক্তিম রঙের যে চেহারা, সেই জায়গাটা আস্তে আস্তে কি হয়েছে, দ্যাট ডাইজ, যেটা এসে শেষ হয়ে গিয়েছে along her throat, মানে তার গলার কাছ পর্যন্ত সে শেষ হয়ে গেছে। মানে ওই সৌন্দর্যটা আর ফুটিয়ে তুলতে পারেনি। হয়তো যদি আর কিছু অংশ যদি সে দেখতে পেত তাহলে সে হয়তো সেই জায়গাগুলোকে ফুটিয়ে তুলতো। এবার ওইটুকু ফুটিয়ে তোলার জন্য বলতে চাইছে যে মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট। এই যে ফেন্ট, এই যে আবজা যে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে, আর কখনোই হোপ টু রিপ্রোডিউস মানে পুনরায় আবার যে ওই ছবি বাকি অংশটা ফুটিয়ে তুলবে, এমনটা মানে সে কখনোই আশা করেনি। সাচ স্টাফ বলছে এই ধরনের যে স্টাফ মানে বিষয়গুলো ওয়াজ করছে, মানে শুধু সৌজন্যতার খাতিরে ছিল। মানে বলতে চাইছে এইরকম যে এই যে আমার ওয়াইফ, যার কথা আমি বলছি এতক্ষণ ধরে, আমি যেমন ওকে প্রশংসা করলে যেমন লজ্জায় লাল হয়ে যেত, অন্যরাও করলে একই রকম ভাবে লাল হয়ে যেত। বিশেষ করে যখন আমার ওয়াইফকে আমার ওয়াইফের যখন ছবি আমি আঁকাবো, তখন আমি যখন আর্টিস্টটাকে নিয়ে এসেছিলাম, তখন তো তাকে সামনে রাখতে হবে, দেখে তো করতে হবে। তো সেই সময় সে কি করেছিল, তাকে বিভিন্ন রকম কমপ্লিমেন্ট দিয়েছিল, প্রশংসা করেছিল। সে প্রশংসা দেখে সে লজ্জায় লাল হয়েছিল বলেই ওই লাল স্পটটাকে সে গালের মধ্যে তুলে ধরেছিল আর্টিস্ট। ওবিটি কেন ওরকম করেছিল, কেন ওর মধ্যে ওই লাদাটা আসবে? আর এবার আমার সাথে লজ্জা, ওর মধ্যে স্পট অফ জয় আসবে, মানে লজ্জায় আনন্দ পাওয়া ব্যাপারটা আসবে। কিন্তু অন্য পুরুষের ক্ষেত্রে এসেছিল, যে কারণের জন্য ওই স্পট অফ জয়টা ওই যে পেন্টার সে গালের মধ্যে তুলে ধরতে পেরেছিল, এবং যতটা অংশ দেখতে পেয়েছিল ততটা অংশের মধ্যে সেই আবেগময় মানে চাহনিটা দিতে পেরেছিল, মানে যে আকর্ষণীয় যে রূপ সেটাকে ফুটিয়ে তুলতে পেরেছিল। আর এই সমস্ত বিষয়গুলো আসলে একটা সৌজন্যতার খাতিরে ছিল। She thought, সে ভাবতো, and was cause enough for calling up that spot of joy। আর ওই বিটির মনে হতো যে এই জিনিসগুলো করতো, আমাকে এসে কেউ কমপ্লিমেন্ট করলো, আমি হাসলাম। হাসি কেন করতাম? আমাকে এসে প্রশংসা করছে, লোকটা এসে আমাকে বলছে কেমন হয় যদি ওর কথাতে যদি কোনো রিয়াকশন না দিই, কেমন একটা ব্যাপার, সৌজন্যতার খাতিরে আমি করতাম। আর ওই মনে করতো যে আমি যা করেছি সব সৌজন্যতার জন্য করেছি, যাতে আমার কেউ খারাপ না বলতে পারে সেজন্য। আর এটাই ছিল ওই মেয়ের কাছে, মানে তার ওয়াইফের কাছে সবচেয়ে বড় কারণ যে এই স্পট অফ জয় হয়। তুমি আমার সামনে তোমার গাল লাল হয়ে যায়, তোমার ওর পুরুষের সামনে তোমার গাল লাল হয়ে গেল, আরে এরকম করছিল, এরকম বলছিল, তাই এরকম হয়ে গেছে। এগুলো আমি সৌজন্যতার খাতিরে করেছি, এটা আমার মন থেকে বা ইচ্ছাকৃত ভাবে করিনি। এটা ছিল তার কারণ। কার কারণ? তার ওয়াইফের কারণ, যে এই কারণের জন্য সে লাল হয়ে যেত। তাহলে she had a heart, how will I say, how shall I say। এবার বলছে, কে? ডিউক বলছে, কথা বলে না, তার একটা মন ছিল গো, আমি কিভাবে তোমাদেরকে বলবো, টু সুন মেড গ্ল্যাড, খুব সহজেই তার মন আনন্দিত হয়ে উঠতো। টু ইজিলি ইমপ্রেসড, তার হৃদয়টা খুব সহজে কি হয়ে যেত, খুব মুগ্ধ হয়ে যেত, মানে অল্পতেই তার মন জয় করে নেওয়া যেত। she liked whatever she looked on, বলছে সে যা দেখতো, সামনে যাই দেখতো তাকেই মানে সেই জিনিসটাকে তার ভালো লেগে যেত। যে পুরুষই আসতো
সে পুরুষই কি তার ভালো লেগে যেত, মানে তার কথা তার পছন্দ হয়ে যেত, ভালো লেগে যেত। And her looks went everywhere, বলছে তার চোখ যেখানে যেত, যাই দেখতো তাই তার ভালো লেগে যেত, যাই হোক না কেন ভালো লেগে যেত। বলছে ইট ওয়াজ অল অন, বলছে সবকিছু একই ছিল। মাই ফেভার অ্যাট হার বেস্ট, বলছে আমি তাকে যে উপহারটা দিয়েছিলাম, মানে এখানে ফেভার বলতে তার একটা পারিবারিক একটা গহনা তাকে দিয়েছিল, যেটা তার গলায় পরা ছিল। বলছে এই যে তার বুকে তুমি দেখতে পাচ্ছ একটা গয়না পরে আছে, আমি যেটা তাকে দিয়েছিলাম সেটা। এবং দ্য ড্রুপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, ওই পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যায় তখন আকাশটা যেমন সুন্দর হয়ে ওঠে সেই বিষয়টা। দ্য bough of cherries, some officious ফুল broke in the orchard for her, যখন কোন একজন অফিসেস ফুল, মানে ওই যার কোনো বেকার কাজ থাকে না এরকম কোন একজন ফ্ল্যাট টাট করে বেড়ায় যে সমস্ত, ওরাও যদি কোনো বাগান থেকে যদি কোনো অর্চার্ড নিয়ে এসে যদি আমার ওয়াইফের জন্য নিয়ে আসতো, দিয়ে টাকা দিত, সেই বিষয় সেই উপহারটাও যেমন মূল্যবান ছিল। ওই আকাশে সূর্য যখন অস্ত যেত, ওই অস্ত যাওয়ার পরে সূর্য অস্ত যাওয়ার সময় প্রকৃতি যেমন সুন্দর হয়ে উঠতো, আকাশ যেমন মানে সুন্দর হয়ে উঠতো, ওই বিষয়টা আমি যে উপহারটা দিতাম অভিটির কাছে সবগুলো সমান ছিল, মানে কোনোটার আলাদা কোনো ভ্যালু ছিল না। The white mule she rode with round the terrace, all and each would drop from her alike the approving speech, বলছে এই যে সে ওই খচ্চরের পিঠে করে এই আমাদের বাড়ির যে চত্বরটা ছিল, টেরেস ছিল, এই টেরেসে করে ঘুরে বেড়াতো এই সন্ধ্যা আমার আগে। ওই অনুভূতিটাও তার কাছে যেমন, ওই বিষয়টাও তার কাছে যেমন, আমার দেওয়া উপহারটা তার কাছে তেমন। or blush at least, এই বলছে would drop from her alike approving speech, মানে স্পিচ মানে সব কিছুর কাছ থেকে সবকিছু সব বিষয়ে সে একই রকম প্রশংসা করতো। মানে আমি কোনো কিছু দিলেও যেমন প্রশংসা করতো, আর একজন কোনো কিছু দিলে তেমন প্রশংসা করতো, ও যদি কোনো কিছু দেখতো তাও একই প্রশংসা করতো। মানে আমি যে ওর স্বামী, আমি যে একটা পুরস্কার, আমি যে একটা উপহার দিয়েছি ভালোবেসে, তার যে আলাদা একটা ভ্যালু থাকবে, আলাদা একটা ইম্পর্টেন্স থাকবে, সেটা ওর মধ্যে ছিল না। তো কি বলছে যে সবাই সকলকে সমানভাবে সে প্রশংসা করত, অর ব্লাশ, অথবা সবকিছুর প্রতি সে একই রকম ভাবে লজ্জা পেত। অ্যাটলিস্ট অবশেষে মানে মানে অ্যাটলিস্ট মানে বলতে পারি যে কোনো একটা মানে সব শব্দের অর্থ দিয়ে কবিতার মানে বোঝা যাবে না। এই পর্যন্ত আমরা পড়লাম, বাকি অংশটা পরের দিন হবে।